সো উই আর সো ক্লোজ টু দ্য কালিঙ্গা সুপার কাপ এবং আজকে কিন্তু দুই প্রধান তারা মাঠে নামছে। দুপুর 2টোতে নামছে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং সন্ধ্যে 7:30টায় নামছে মোহনবাগান শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। অবশ্যই দুটো টিমের কী কী বেস্ট ইলেভেন হতে পারে কথা বলবো, কিন্তু তার সাথে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড কিন্তু রুমার অ্যান্ড আপডেট রয়েছে, কিছু কনফার্ম ব্যাপার রয়েছে, সব কিছু নিয়ে কথা বলতে হবে। কারণ সেই ট্রান্সফারগুলো কোথাও আমরা সুপার কাপে রিফ্লেক্ট হতে দেখতে পারি, বা বিশেষ করে সুপার কাপে না হলেও কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমরা আইএসএলের সেকেন্ড লেগে গিয়ে টিমগুলোর ক্ষেত্রে রিফ্লেক্টেড হতে দেখতে পারি। অবশ্যই কথা বলবো। যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে একজন প্লেয়ার যাকে নিয়ে গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল যে সেই প্লেয়ার কেন মিসিং, এটা ট্রান্সফার আপডেট না, বাট যেটা ব্যাপার যে বাঙালি প্লেয়ার কেন সেই প্লেয়ারটাকে খেলতে দেখতে পাচ্ছি না। হি ইজ নান আদার দ্যান ঋতিক দাস। ঋতিক কিন্তু ইঞ্জুরির জন্য বহু দিন ধরে মাঠের বাইরে থাকছিল। তার গতকাল কিন্তু নি সার্জারি হয়েছে এবং সেটা খুব সাকসেসফুলি হয়েছে। যারা জানতে চেয়েছিল তাদের জন্য ভিডিওতে আমি মেনশন করে দিলাম, এবং আগামী কয়েকদিন পর থেকে কিন্তু যখন প্লাস্টার ওপেন হয়ে যাবে তারপর থেকে ঋতিক কিন্তু তার রিহ্যাব স্টার্ট করে দেবে। তো এই প্লেয়ারটার উপর না বাঙালিদের একটা আলাদা আবেগ জড়িয়ে গেছে অলরেডি, কারণ যেভাবে ও খেলছে, যেভাবে কোথাও হারিয়ে যাওয়া বাঙালি প্লেয়ারগুলোর মধ্যে নিজেকে একদম খুব ওপরের দিকে রেখেছে, সেখানে তাকে বলতেই হয় যে হ্যাঁ, ওকে নিয়ে ক্রেজ থাকাটা খুব স্বাভাবিক। খুব তাড়াতাড়ি ঋত্বিক ফিরবে, ঋত্বিকের ফেরার জন্য আমরা ওয়েট করব, এবং অবশ্যই ওর জন্য অনেক অনেক গুড উইশেস থাকবে যে ও যত তাড়াতাড়ি সম্ভব যেন নিজেকে রিকভার করে তোলে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা অবশ্যই কিন্তু কালকে কনফার্মড হয়ে গেছে বোথ পার্টিতে। দুটো লোন ডিল, একটা হচ্ছে মুবাসির রহমান ইস্টবেঙ্গল অফিসিয়ালি তাকে ছেড়ে দিয়েছে, এবং অবশ্যই চেন্নাইন এফসি তাকে অফিসিয়ালি ভেতরে ঢুকিয়ে নিয়েছে। এবং দ্বিতীয় লোন ডিলটা হচ্ছে ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। যে আপডেটটা ছিল যে ভিঘ্নেশ কিন্তু বেরিয়ে আসতে চাইছে, ভিঘ্নেশ কোথাও হায়দ্রাবাদ ছাড়তে চাইছে। এবার তার জন্য কটা ক্লাব যাচ্ছিল সেটা খুব একটা আপডেট ছিল না, এবং ওড়িশা যে এইভাবে ঢুকবে খুব আনএক্সপেক্টেড লেগেছে, কারণ অলরেডি জেরি রয়েছে, জেরি রেগুলার খেলছে, ভালো খেলছে। সাহিল পানোয়ারের মতো ব্যাকআপ ডিফেন্ডার রয়েছে, কোয়ালিটি ডিফেন্ডার। হয়তো সাহিলের থেকে যেটা সের্জিও লোবেরা চান যে একজন উইং ব্যাক যেভাবে উঠবে নামবে, সেটা টাইপের হয়তো সাহিল নয়, বাট সাহিলের ডিফেন্সিভ কোয়ালিটি খুবই ভালো, সেটা আমি বলবো জেরির থেকেও অনেক বেটার। কিন্তু যে প্লেয়ারকে নিয়ে এলেন সের্জিও লোবেরা, হি ইজ বেটার দ্যান দেম। সিরিয়াসলি বলছি, যেভাবে ভিঘ্নেশ মুম্বাইতে খেলতো, যেভাবে মন্দরের পর ভিঘ্নেশকে সেইভাবে তিনি তৈরি করেছিলেন, সেই জায়গাটা কিন্তু আবারও তৈরি হলো। এবং সেই যে পুরনো জুটিটা যেটা মুম্বাই সিটিতে আমরা দেখতাম, যে ডান দিকে আমাই এবং বাঁ দিকে ভিঘ্নেশ, সেই জুটি কিন্তু ওড়িশাতে আবারও ফিরছে। যেভাবে সের্জিও লোবেরা এফসি গোয়ার একটা বিরাট বড় অংশ ভেঙে মুম্বাই সিটি এফসিতে তিনি নিয়ে গেছিলেন, বা সেই সেট আপটা তৈরি করেছিলেন, তিনি আপাতত সেটাই কিন্তু করছেন। তার যারা পছন্দের প্লেয়াররা ছিল মুম্বাই সিটি বা গোয়াতে একটা সময়, তাদের তিনি পুরোটা বা ম্যাক্সিমাম সংখ্যাটাকে নিয়েই তিনি কিন্তু ওড়িশাতে একটা ভালো স্কোয়াড তৈরি করলেন। এবং ভিঘ্নেশকে আপাতত সিজন এন্ড অবধি লোনে পাঠানো হয়েছে। তবে অবশ্যই আগামী দিনে যদি ওড়িশা মনে করে, তাহলে নিশ্চিতভাবে এই ডিলটা ফার্দার কমপ্লিশনের দিকে যেতে পারে, যে পার্মানেন্টলি তাকে হয়তো ট্রান্সফার ফি দিয়ে ওড়িশা তুলে নেবে। কারণ সের্জিও লোবেরাকে যদি লং টাইমে রাখতে হয়, তার পছন্দের প্লেয়ারদেরকেও কিন্তু লং টাইমে রাখাটা ওড়িশা করবে বলেই মনে হয়। এরপর যে ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই, যে ডিলটা কোথাও আমাদের কারোরই একদমই নজরে ছিল না, কেউ ভাবেইনি যে এরকম ডিল হঠাৎ করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি করে ফেলবে। তারা কিন্তু একজন মরক্কান সেন্টার ব্যাক 26 বছর বয়সী হামজা রেগ্রাগুই তাকে সই করিয়ে নিয়েছে, এবং 1.5 বছরের চুক্তিতে। আবারও একজন মরক্কান ইন্ডিয়াতে এলো, আইএসএলে এলো, এবং মরক্কান প্লেয়াররা আইএসএলে এসে কতটা ভালো খেলে আমরা জানি সেটা। এবং কাকে রিপ্লেস করা হতে পারে, সম্ভবত মাইকেল জাবাকো, তাকে রিপ্লেস করে এই হামজা রেগ্রাগুই তাকে টিমে ঢোকানো হতে পারে। কারণ তার যে লাস্ট ম্যাচে ইঞ্জুরি লেগেছিল সেটা কিন্তু খুব একটা ভালো ইঞ্জুরি না, তার জন্য তাকে কিন্তু হয়তো বাকি যে রিমেনিং সিজন রয়েছে সেখান থেকে ছিটকে যেতে হতে পারে। এবং ইয়াসের হামিদ প্যালেস্তাইন ডিফেন্ডার এশিয়ান কোটার স্লটে কিন্তু রয়েছে, এএফসি এশিয়ান কোটার স্লটে রয়েছে, তো তাকে কোথাও রিলিজের কথা তারা ভাববে না। এবং আপাতত একমাত্র বিদেশি প্লেয়ার হিসাবে আমাদের যত এখানে প্লেয়াররা খেলছে, আইএসএল আই লিগে যত প্লেয়ার খেলছে, একমাত্র বিদেশি প্লেয়ার হিসেবে কিন্তু ইয়াসের আহমেদ এএফসি এশিয়ান কাপ 2023 সেখানে প্যালেস্তাইনের হয়ে পারফর্ম করতে গেছে। তো এটাও একটা তার জন্য বড় অ্যাচিভমেন্ট। তো এই লেভেলের কোনো ডিফেন্ডারকে অবশ্যই নর্থ ইস্ট ছাড়বে না, এবং তারা ছাড়ছেও না। মাইকেল জাবাকো তার পরিবর্তেই হামজা রেগ্রাগুয়ে সিগনেচারটা কিন্তু হচ্ছে। এরপর যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল এবং হায়দ্রাবাদের সাথে একইভাবে জড়িয়ে। সকাল সকাল যে আপডেটটা আইএসএল অ্যান্ড আই লিগ ট্রান্সফার তাদের এক্স হ্যান্ডেল থেকে বেরিয়ে এসেছে, যে নিখিল পূজারির জন্য ইস্টবেঙ্গল একটা মুভ করতে পারে, বিকজ দে আর ইন্টারেস্টেড এই ব্যাপারটা আমরা অনেক দিন থেকেই জানি, মুভ করতে পারে। এবং সেই ক্ষেত্রে তারা ভিপি সুহের তাকে
সোয়াপ ডিলে দিয়ে কোথাও নিখিলকে নিতে পারে। এবার এখানে না তিনটে কনটেক্সট রয়েছে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে হায়দ্রাবাদের এখনও অবধি ট্রান্সফার ব্যান রয়েছে। অবশ্যই 31 তারিখ অবধি ওয়েট করতে হবে এরকম মুভমেন্টের জন্য, কারণ লাস্ট ডেট অবধিও কোনো ঘটনা ঘটতে পারে। যতক্ষণ না সেই ট্রান্সফার ব্যান উঠছে ততক্ষণ কিন্তু সোয়াপ ডিল হায়দ্রাবাদ এফসি করতে পারবে না। নাম্বার টু হচ্ছে ইস্টবেঙ্গলে নিখিল পূজারির একটা ডিমান্ড রয়েছে, কিন্তু মুম্বাই সিটি এফসি যেভাবে নিখিল পূজারির পেছনে পড়েছে, যেভাবে তারা তাকে টার্গেট করেছে বা অল আউট যাচ্ছে, সেটা কোথাও অন্য যে কোনো ক্লাবের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। এবং বাকি টিমগুলো আমি আগেই বলেছিলাম রাইট ব্যাক নিয়ে কিন্তু ওই যে বড় টিমগুলো বড় মুভ করে তাদের খুব একটা প্রবলেম নেই। তো মুম্বাইয়ের কাছে একটা কিছু হলেও খোলা রাস্তা থাকছে এখানে ফাইট করার মতো। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে যে আগামী দিনে ট্রান্সফার ফি কত হতে পারে, কারণ শুধুমাত্র ভিপি সুহেরের যে বর্তমান কন্ডিশন, সেই কন্ডিশন দেখে কিন্তু তাকে কোথাও হায়দ্রাবাদ নিয়ে নেবে না। একটা ভালো রকমের ট্রান্সফার ফি কিন্তু তারা অবশ্যই এখান থেকে জেনারেট করার চেষ্টা করবে। তবে সেই ট্রান্সফার ফির যদি অ্যামাউন্ট খুব হাই হয় তাহলে সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল কতটা অল আউট গিয়ে মুভ করবে সেখানে একটা বড় ডাউট থাকবে, কারণ যখনই হাই ট্রান্সফার ফির ব্যাপার এসেছে ইস্টবেঙ্গল কিন্তু সেই ডিল থেকে পিছিয়ে এসেছে। এর আগে তার ইতিহাস কথা বলছে, কারণ অলওয়েজ মানিটারি ইস্যু একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। দেখা যাক এটা কী হয়। নিখিল পূজারি কি ইস্টবেঙ্গলের দরকার এটা আমরা সবাই জানি, এবং ভিপি সুহের অলরেডি এই টিম থেকে সাইড হয়ে গেছে। ভিপি সুহের কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার ছিল ভাই দুটো সিজন আগেও। তো ওর ক্ষেত্রে যে দুটো বড় প্রবলেম হয়েছে, এক হচ্ছে স্টিফেন কনস্ট্যান্টাইনের আমলে ওকে রং পজিশনে খেলানো, এবং ওর ফিটনেসের দিকে কেউ নজর দেয়নি। ও যেভাবে নিজের ফিটনেসকে ওয়েটকে গেইন করেছে, যেভাবে কোথাও ওর ফিটনেসটা ডাউন হয়েছে, এই দিকে কেউ নজরই দেয়নি। এবং এই সিজনে যখন কার্লোস কোয়াদ্রাত এসেছেন তিনি পুরো কন্ডিশনটা দেখে তাকে প্রায় সাইডই করে দিয়েছেন, এবং যখন নন্দাকে সই করানো হলো তখনই বোঝা গেল যে কোথাও ভিপি সুহের কিন্তু এবার বাস বসে যাওয়ার পথে। তো আমার মনে হয় যে ভিপি সুহের একটা ক্যারিয়ারের রিভ্যাম দরকার রয়েছে, একটা কিছু ওর ইম্প্রুভমেন্টের দরকার রয়েছে, তারপর কিন্তু ওর মধ্যে খেলা রয়েছে, ওর মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, ওকে প্রপার পজিশনে খেলাতে হবে। তো কোথাও হায়দ্রাবাদে সেই অ্যাটাকটা বোলস্টার হতে পারে, বাট তারা শুধুমাত্র প্লেয়ার দিয়ে এই সোয়াপ ডিলটা করবে বলে এটা আমার মনে হয় না। হলে হতে পারে, বাট দিস ইজ ভেরি মাচ মাই ওপিনিয়ন। অ্যান্ড এর সাথে আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে জিকসন কিন্তু এই মুহূর্তে টিমের সাথে প্র্যাকটিস শুরু করেছে, তবে সুপার কাপে তার নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। হয়তো স্কোয়াডে তাকে রাখবে যদি আগামী দিনে কেরালা ব্লাস্টার্স তারা নকআউটের দিকে পৌঁছয়, এবং তখন যদি জিকসন ফিট হয়ে যায় তখন হয়তো তাকে রেজিস্ট্রেশন করিয়ে রাখলে তাকে খেলানোর সুযোগটা তারা পাবে। তো দেখা যাক জিকসন কত তাড়াতাড়ি মাঠে নেবে, কারণ জিকসন এবং আনোয়ার আলী এই দুজন প্লেয়ারকে আমরা খুব বাজেভাবে এফসি এশিয়ান কাপে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে মিস করব। যাই হোক, এরপর যে বিষয়টা নিয়ে ঢুকবো সেটা অবশ্যই আজকে দুটো সুপার কাপের ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটা অবশ্যই ইস্টবেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদের আপাতত চরম খারাপ অবস্থা, 3 জন বিদেশি প্লেয়ার নেই, লটস অফ ইন্ডিয়ান প্লেয়ার, তারা মোটিভেটেড না, প্রবলেম চলছে। বিগনেসকে ছেড়ে দিয়েছে, নিখিল নেই, তো দুটো সাইড ব্যাকে তারা একটু হলে উইক হয়ে নামবে। এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তারা ফুল স্কোয়াডে থাকছে, মাহেশ অ্যান্ড লালচুংনুঙ্গা এই দুজন প্লেয়ারকে ছাড়া, এবং মোবাসিরকে লোনে ছেড়ে দিয়েছে। বাকি টিম কিন্তু এই মুহূর্তে রেডি, 6 জন বিদেশি, 6 জনই ফিট রয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে শুধুমাত্র মন্দার রাও দেশাইয়ের একটু ফিটনেস সমস্যা রয়েছে, বাকি পুরো টিম কিন্তু সেট রয়েছে। তো সরাসরি যদি চলে যায় যে বেস্ট 11 ইস্টবেঙ্গলের জন্য কী হতে পারে, তাহলে অবশ্যই গোলে প্রভসুকন সিঙ্গিল, রাইট ব্যাকে মনে হয় রাকিব স্টার্ট করবে। বাট আমি কোথাও এই টুর্নামেন্টে পার্টিকুলার ম্যাচগুলোতে না এডুইন সিন্ডি ভান্সপালকে দেখতে চাইছি, কারণ ওকে কতটা আগামী দিনে প্ল্যানিংয়ের মধ্যে রাখা হচ্ছে, কারণ রাকিবের থেকে ওর ডিফেন্স অনেক বেটার এবং কনফিডেন্স রয়েছে প্লেয়ারটার মধ্যে। তো রাকিব যে কোনো ম্যাচেই যখন নামে তখন মনে হয় যে একটু ঘাবড়ে রয়েছে, একটু সেকি লাগে ওকে, বাট স্টিল হয়তো কোচ এখন রাকিবকে প্রেফার করছে, রাকিব হয়তো খেলবে। লেফট ব্যাকে নিশু কুমার, যেহেতু মান্দার থাকছে না, দুজন সেন্টার ব্যাকে হিজাজি অ্যান্ড অবশ্যই হোসে অ্যান্তোনিও পার্দো, দুজন বিদেশি সেন্টার ব্যাক দিয়ে স্টার্ট করবে। ডিফেন্সে মিডফিল্ডে সৌভিক অ্যান্ড তার সাথে অবভিয়াসলি সাউল ক্রেসপো। অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে এখানে বোরহা হেরেরা, রাইট উইংয়ে বিষ্ণু, লেফট উইংয়ে নন্দা, এবং সেন্টার ফরওয়ার্ডে ক্লেটন সিলভা। এইভাবেই হয়তো টিম নামবে, হয়তো 5 জন বিদেশিতেই স্টার্ট করবে। হাবিয়ার সিবেরও তাকে বেঞ্চে রাখবে, পরবর্তী ক্ষেত্রে তার ইনক্লুশনটা টিমে হেল্প করতে পারে। এবং যদি এর পরের ম্যাচটা 7:30 ম্যাচটা মোহনবাগান এবং শ্রীনিধি ডেকান নিয়ে কথা বলি, তাহলে একদিকে শ্রীনিধি ডেকান তারা তো ফুল শক্তি নিয়ে অলরেডি এসে গেছে, রেডি হয়ে বসে রয়েছে। অপরদিকে মোহনবাগানে কিন্তু চোটের ধাক্কা ছিল, প্লেয়ার আনঅ্যাভেলেবেল রয়েছে, এবং লেটেস্ট যে দুটো ইঞ্জুরি হয়েছে সেই দুটো ইঞ্জুরি কিন্তু মাঝমাঠকে ঘেটে দেওয়ার জন্য যথেষ্ট। এক হচ্ছে গ্লেন মার্টিন্স, এখনও অবধি ফুললি রিকভার্ড নয়, এবং তার সাথে নামতে খুব রিসেন্ট টাইমে চোট পেয়েছে। বাট এই দুজন প্লেয়ারকে কিন্তু স্কোয়াডে রাখা হয়েছে, দুজনকেই স্কোয়াডে ইনক্লুড করে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে ওরা হয়তো চোট থেকে রিকভারি করবে, এবং যদি ডার্বিতেও ওরা ফিট থাকে তাহলে কিন্তু সেটা টিমের জন্য অ্যাডভান্টেজ। কিন্তু আপাতত প্রথম ম্যাচে এই দুজনকে মাইনাস করে মোহনবাগানকে নামতে হবে। তো যেটা মেন ব্যাপার থাকবে যে শুধুমাত্র আশিস রায় এবং কিয়ান নাসরি, যারা আইএসএলের রেগুলার প্লেয়ার, এই দুজন ইন্ডিয়ান প্লেয়ারকে শুধু পাওয়া যাবে, এই দুজন প্লেয়ারকে শুধুমাত্র মোহনবাগান পাবে। বাকি যারা থাকবে আজকের ম্যাচে ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে, তারা প্রত্যেকেই কিন্তু নতুন,
প্রত্যেকেই কিন্তু ইউথ টিমের প্লেয়ার এবং প্রত্যেকের কাছে একটা বিরাট বড় মঞ্চ এই দুটো বা তিনটে ম্যাচ, বিশেষ করে তিনটে ম্যাচ আমি বলবো, ডার্বিতে যদি এই দুজন ঢোকেও তাহলেও তো অনেকেই থাকছে, এই তিনটে ম্যাচ কোথাও এদের জন্য একটা বিরাট বড় পরীক্ষার মঞ্চ, যে দেখা যাক তারা কেমন কী করতে পারে। গোলে আনওয়ার শেখ আমার ওকে একটু ডাউন লাগে, আমার কোথাও মনে হয় যে দেবনাথ চান্স পেলে হয়তো বেটার হবে, বাট স্টিল আর্টস রেগুলার বেসিসে খেলছে এবং হয়তো আর্টস খেলবে। এবং এখানে একটা জিনিস মেনশন করা দরকার যে ক্লিফোর্ড মিরান্ডা, তার ভূমিকাটা কেমন হয়, তিনি কীভাবে টিমকে খেলাবেন, কীভাবে তিনি প্র্যাকটিস করিয়েছেন, কী ফরমেশন, সেটাও আমরা আজকের ম্যাচে দেখতে পাবো। গোলে আনওয়ার শেখ, রাইট ব্যাকে আশিস এবং লেফট ব্যাকে সুমিত রাঠি, বাট সুমিত রাঠির যা ফর্ম সেখানে আমার মনে হয় যে আমনদীপ হয়তো বেটার হবে, বাট স্টিল সুমিত খেলবে, সুমিতের এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। দুজন সেন্টার ব্যাকে নিশ্চিতভাবে হেক্টর ইউজতে ব্রেন্ডন হামিল, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। ডিফেন্সিভ মিডফিল্ড এই জায়গাটাতে ভীষণ বড় একটা প্রবলেম রয়েছে, কারণ সেখানে আবার বললাম যে গ্লেন অ্যান্ড নামতে থাকছে না, তো কোথাও অভিষেক সূর্যবংশী তার আজকে একটা ব্রেক হতে পারে, তার সাথে শিবজিৎ রয়েছে, বাট আমার মনে হয় যে হুগো, ওকে একটু বেশি রোল নিতে হবে, একটু সেন্ট্রালি একটু ডিফেন্সিভ রোলটা নিতে হবে, কারণ কোথাও টিমে যখন ক্রাইসিস রয়েছে ইউ হ্যাভ টু টেক দ্য ডিউটিস। এবং অবশ্যই আমি এখানে হুগো অ্যান্ড তার সাথে অভিষেক এই দুজনকে এগিয়ে রাখছি। অ্যাটাকিং মিডফিল্ডে দিমিত্রি পেত্রাতস, রাইট উইং এই জায়গাতে কিয়ান নাসরি স্টার্ট করবে, একটু লেফট উইং ধরে জেসন কামিংস, এবং একদম পারফেক্ট যে নাম্বার 9 সেন্টার ফরওয়ার্ড সেখানে অবভিয়াসলি আরমান্তো সাদিকু, কারণ কামিংসের একটু প্রবণতা রয়েছে একটু উইং ধরে খেলবে, নিচে আসবে, এবং কোথাও যদি পেত্রাতসের সাথে ও সুইচ করে খেলে যে দুজনে পজিশনটা শিফট করবে, তাহলে কোথাও অ্যাটাকে কিন্তু ভেরিয়েশনটা আসবে। তো দেখা যাক, এটা আমার পছন্দের বেস্ট লাইন আপ। মোহনবাগানের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে 6 জন বিদেশিকেই প্রত্যেকটা টিম কিন্তু শুরু থেকে নামিয়ে দিতে পারবে, বাট সেটা কতগুলো টিম করবে, কোন কোন অপোনেন্ট ওয়াইজ করবে, সেটাও কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ দেখতে পাবো, কারণ শুরু থেকে কোনো টিম চাইবে না তাদের সমস্ত ফোর্সকে মাঠের মধ্যে নামিয়ে দিতে, যাতে পরবর্তী ক্ষেত্রে প্রবলেম হয় তাদেরকে আর ইউজ করতে ঠিক করে না করতে পারে। তো যাই হোক, এর বেশি আমার আর কিছু বলার নেই, দুটো টিমের বেস্ট 11 দিলাম, বাকি দেখা যাক, বাকি ম্যাচ যখন হবে, দুটো থেকে একটা ম্যাচ রয়েছে, 7:30 থেকে একটা ম্যাচ রয়েছে, জিও সিনেমাতে ম্যাচগুলো ফ্রিতে এনজয় করতে থাকো, ম্যাচের পর নিশ্চিতভাবেই ম্যাচ রিভিউ আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, যদি নতুন হয়ে থাকো ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।